বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেই জায়গা সম্পর্কে শুধু ঢাকা না, সারা বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষের মানুষ জানে যে এটি হলো রাজধানী ঢাকার পুরনো যে সকল সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় পীঠস্থান আছে তার মধ্যে একটি রমনা কালীবাড়ি। এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসে এবং ভক্তবৃন্দরা এখানে আসে। ব্যাপার হলো গিয়ে যেটা ঢাকা শহরে 500 বছর, 600 বছর বা 1000 বছরের পুরনো যে সকল ধর্মীয় স্থাপনা আছে, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের, তার মধ্যে অন্যতম হলো এই রমনা কালীবাড়ি। সাধারণত আমরা ঢাকা শহরে ঢাকেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, এই মন্দিরগুলোর পাশাপাশি এই রমনা কালীবাড়ির নামটি কিন্তু বলতে হয়। এবং এখানে শুধু রমনা কালী মন্দির বা একটা কালী বিগ্রহ আছে বলেই না, সেখানে আনন্দময়ীর আশ্রম আছে, এছাড়া আরও একাধিক আশ্রম আছে। ব্যাপার হলো গিয়ে যে আজ থেকে প্রায় 500 বছর আগে এই রমনা কালীবাড়িটি ছিল একটি আখড়া ছিল, যেটি সন্ন্যাসী গোপালগিরি স্থাপন করেছিল এবং সেখান থেকে এই রমনা কালী মন্দির স্থাপন। এমনকি যে ঢাকার এক সময়ের যে পুরনো জমিদার পরিবার বা ঢাকার রাজ পরিবার, ঢাকার পাশেই ভাওয়াল রাজ পরিবার তত্ত্বাবধান করেছিল এই রমনা কালীবাড়িতে, এবং ভাওয়াল রানী মা বিলাসমণির খননকৃত পুকুরটি এখানে আছে, সেটিও আমি দেখাবো। এবং আপনাদের বলে রাখি, ঢাকার যে মুসলিম নবাবরা, মুসলিম নবাব পরিবারের যে তাদের এই শাহবাগে যে বাগান ছিল, সেই বাগানের যে তত্ত্বাবধায়ক, তার স্ত্রী আনন্দময়ী দেবীরও কিন্তু এখানে একটি আশ্রম আছে। যাই হোক, মানে রমনা কালী মন্দির বা কালীবাড়ি বা এই আনন্দময়ীর আশ্রম সব মিলিয়ে এই রমনা কালীবাড়িটির ইতিহাস শত শত বছরের, যার কারণেই প্রচুর মানে ভ্রমণ পিয়াসু মানুষ যেমন এখানে আসে এই জায়গাটিকে দেখতে, আবার যারা হচ্ছে কি একেবারেই সনাতনী ভক্ত, তারাও কিন্তু এখানে আসে মা কালীর দর্শন নেয়ার দর্শন নিতে এখানে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারেই পাশেই হচ্ছে গিয়ে এই আশ্রমটি, এবং রমনা যে মানে পুরো এলাকাটাই হচ্ছে রমনা বলতেই পাশেই হচ্ছে রমনা পার্ক, রমনা বটমূল, সব মিলিয়ে বুঝতেই পারছেন যে প্রচুর মানুষের এখানে সমাগম হয়। এই জায়গাটির কিন্তু একটি কালো অধ্যায় আছে, যেটি রচনা হয়েছিল 1971 সালের মার্চ মাসে। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এখানে একটা নৃশংস গণহত্যা হয়েছিল। শুধু নৃশংস গণহত্যা নয়, এই আশ্রমের ভেতরে থাকা গবাদি পশু পাখি থেকে শুরু করে আশ্রমের সেবক সাধক বহু মানুষকে নৃশংসভাবে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়, যেটা আসলে নিন্দনীয় একটা হত্যাযজ্ঞ। এবং এই আশ্রমে যখনই আপনি প্রবেশ করবেন, মানে এই আশ্রম বা এই কালীবাড়ির, আমি কিন্তু বলেছি যে এখানে একেবারে আনন্দময়ীর আশ্রম থেকে শুরু করে একাধিক লোকনাথ বাবারও আশ্রম আছে এখানে। দেখতেই পাচ্ছেন যে আনন্দময়ীর আশ্রমটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটু আগে লোকনাথ বাবার আশ্রম সেটাও দেখালাম। সব মিলিয়ে এই জায়গাটির ধর্মীয় গুরুত্ব বা ধর্মীয় ব্যাপারের পাশাপাশি সেটার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে কালো অধ্যায়টা রচিত হয়েছিল, সেটিও আমি আজকে আলোচনা করব। তবে বন্ধুরা, আমি একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো যে এই আশ্রমের পেছনে লুকিয়ে আছে, এবং এই মা আনন্দময়ীর আশ্রম হোক বা সেই রমনা কালীবাড়ি হোক, বাবা লোকনাথের আশ্রমের, সব মিলিয়ে এই যে মানে কয়েক শত একরের এই রমনা কালীবাড়ি, এই কালীবাড়ির বা এই যে দেখতেই পাচ্ছেন যে সেই মানে আনন্দময়ী মায়ের বিগ্রহটাও আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আসলে অনেক গল্পই আসবে, সব কিছুই আমি বলছি আপনাদের, যে এখানে কিন্তু একটা হিন্দু মুসলিম সৌহার্দ্য সম্প্রীতির একটা গল্প আছে। সেই গল্পটা আমি রমনা কালীবাড়ি দর্শনের মধ্য দিয়ে আমি সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করিয়ে যাচ্ছি আর কি। যেটা বলছিলাম, 1971 সালে হিন্দুদের এই পীঠস্থানে পাকিস্তানি সেনাবাহিনী মার্চ মাসে অপারেশন সার্চ লাইটে
সময় সার্চ লাইট জ্বালিয়ে এখানে গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যা যখন চালানো হয়, আশ্রমের গরু মহিষ থেকে শুরু করে এখানকার সেবক ভক্তবৃন্দ কাউকে রক্ষা করা হয়নি। এমনকি স্বামী পরমানন্দ গিরি, এই যে আশ্রমের যে অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরিকে এই জায়গায় বন্দুকের বেনট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। স্বামী পরমানন্দ গিরি একটা কথা বলেছিল, যারা তাকে হত্যা করেছিল তাদেরকে একটা কথা বলেছিল যে শোনো, এই আশ্রম এই এই প্রাঙ্গণে আমাকে তো তোমরা হত্যা করলে, কিন্তু তোমরা জেনে রাখো আমাকে হত্যা করা হয়েছে ঠিক আছে, এবং আমার রক্তের বন্যা বা রক্তের সাগরের উপর দিয়ে বা এখানকার যে নিরীহ মানুষগুলোকে তোমরা হত্যা করলে, এর মধ্য দিয়েই একটা স্বাধীন সার্বভৌম দেশ কিন্তু ঠিকই জন্ম লাভ করবে। আমাদের এই অভিশাপ, আমাদের এই যে তোমরা নিষ্ঠুরভাবে তোমরা যে হত্যা করলে, এই অভিশাপটাই কিন্তু ঈশ্বরের কাছেই হোক, আল্লাহর কাছেই হোক, খোদার কাছেই হোক, ভগবানের কাছেই হোক, প্রার্থনা করবে এই বাংলাদেশটা একদিন স্বাধীন সার্বভৌম একটা দেশ হবে। স্বামী পরমানন্দ গিরির সেই আক্ষেপ বা সেই ভগবানের কাছে, আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে তার যে প্রার্থনাটা ছিল সেদিন রাতে, যে আমাকে তোমরা হত্যা করলে কিন্তু ঠিকই ঈশ্বর, আল্লাহ, ভগবান একটি স্বাধীন দেশ উপহার দিবে, সেটা হয়েছিল। এবং বন্ধুরা, এই যে এই সরোবরটি দেখতে পাচ্ছেন এবং যে এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি যেটা একটু আগে বলেছিলাম, ভাওয়ালের রানীর বিলাসমণি এটা কিন্তু এই খনন করেছিল। বন্ধুরা, এই জায়গাটি যদি আপনারা এই কালীবাড়িতে এখানে ঢুকতেই হাতের বাম পাশে দেখতে পারবেন 1971 সালে যাদেরকে হত্যা করেছিল তাদের একটি স্মারক লেখা আছে। বন্ধুরা, আমি মূলত এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই ছিল একটা বিষয়, হিন্দু মুসলিম সৌহার্দ্য সম্প্রীতির একটা গল্প এবং ঘটনা আছে। এই এই কালী মন্দির এবং এই কালীবাড়ির পাশেই দেখতে পাচ্ছেন একটি প্রাচীন একটি মসজিদ, যেটি মুঘল শাসন আমলে এই মসজিদটি স্থাপন করা হয়েছিল। এটি হাজি খাজা শাহবাজ খান মসজিদ বলেও পরিচিতি লাভ পায়। এটা প্রায় 1600, আমি যদি আমাকে ভুল বললে মাফ করে দিবেন, এই মসজিদটি 1679-80 এই দিকের সময় বা 75-এর দিকে স্থাপন করা হয়েছিল। এই মসজিদের ইমাম আব্দুল আলী ফকির, এই আব্দুল আলী ফকির সাহেব ছিল রমনা কালী মন্দিরের যে অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরির বন্ধু ছিল, এবং তারা এমন বন্ধু ছিল যেই বন্ধুত্বকে হিন্দু মুসলমান কোনো ধর্ম সেই বন্ধুত্বকে বাধা দিতে পারেনি। 1971 সালে আমি যেই নৃশংস হত্যাযজ্ঞের কথা বললাম, স্বামী পরমানন্দ গিরিকে যখন হত্যা করা হলো, সবার আগে ছুটে এসেছিল এই মসজিদের খাদেম আব্দুল আলী ফকির মিয়া। তিনি এসে পাকিস্তানিদের বলেছিলেন, তোমরা আমার বন্ধুকে মেরো না, আমার বন্ধুকে তোমরা হত্যা করো না। স্বামী পরমানন্দ গিরি এবং আব্দুল আলী ফকিরের বন্ধুত্ব, যারা আপনারা এই এলাকাগুলোতে দীর্ঘদিন থেকে বসবাস করেন এবং যারা এই এলাকার ইতিহাস নিয়ে আপনারা চর্চা করেন, তারা হয়তো গেলে বুঝতে পারবেন দুটো মানুষের বন্ধুত্ব ছিল হরিহর আত্মা। এক বন্ধু আরেক বন্ধুকে না দেখে একটি বেলা, এমনও ঘটনাও আছে আমরা এখানে গিয়ে জানতে পারলাম, স্বামী পরমানন্দ গিরি এবং হাজি আব্দুল আলী ফকির এক প্লেটে তারা খাবার খেয়েছে। 1971 সালে বন্ধু স্বামী পরমানন্দ গিরিকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, আব্দুল আলী ফকির বিচারের দাবিতে ঢাকার রাজপথে আন্দোলন করেছিল এবং তার সাথে ছিল সুচেতা গিরি অর্থাৎ পরমানন্দ গিরির স্ত্রী, এবং এই আনন্দময়ী আশ্রমের জটাডি মাও ছিল, এবং ছিল শহীদ পরিবারগুলো, যেই পরিবারগুলো বিচার দাবি করেছিল। কেন সেই রমনা কালীবাড়িতে সেই হিন্দুদের পীঠস্থানে কেন নৃশংসভাবে হত্যাযজ্ঞ করে এতগুলো প্রায় শতাধিক মানুষকে কেন হত্যা করবে, সেটার বিচারের দাবিতে নেতৃত্ব দিয়েছিল 1971 সাল, এবং তারপরেও এই আব্দুল আলী ফকির মিয়া শেষ জীবনে তার এই বন্ধু অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরিকে হত্যা করার আক্ষেপ নিয়ে তিনি আমৃত্যু কষ্ট পেয়েছিল।
সমসাময়িক প্রেক্ষাপটে আমরা যখন দেখি বিভিন্ন বিরোধ দেখি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেখি, মানে ধর্ম নিয়ে উৎকণ্ঠা, ধর্ম নিয়ে একটা ব্যবচ্ছেদ দেখি, তখন এই হাজি খাজা শাহবাজ খান মসজিদের খাদেম আব্দুল আলী ফকির এবং স্বামী পরমানন্দ গিরির বন্ধুত্বটাকে আমরা বারবার মানে স্মরণ হয়ে যায়। এবং দেখেন 1971 সালে যখন হত্যা করা হলো এই রমনা কালীবাড়ি বা এই মন্দিরে, তখন কিন্তু রমনা কালী মন্দির এবং আনন্দময়ী আশ্রমের মানে যারা হচ্ছে গিয়ে সেই আশ্রমের যারা ছাত্র ভক্ত যারা এখানে বসবাস করতো, তারা যখন অনেকটাই পালিয়ে গেল 71 সালে মুক্তিযুদ্ধের সময়, পরবর্তীতে তারা যখন ফিরে এলো এবং মন্দিরটি তখন একেবারে জরাজীর্ণ ভগ্নদশা, কারণ সেই মন্দিরে পাকিস্তানি সেনাবাহিনীরা আক্রমণ করেছিল এবং অনেক জায়গায় ভেঙে দিয়েছিল, গুঁড়িয়ে দিয়েছিল। সেগুলো সংস্কার করা, মন্দিরটি সংস্কার করা এবং সেখানকার আশ্রমে যারা বসবাস করত এবং যারা সেবায়েত মন্দিরের পুরোহিত ব্রাহ্মণ তাদেরকে পুনর্বাসন করা এবং মন্দিরটিকে রক্ষা করার জন্য এবং মন্দিরটিকে সংরক্ষণ করার জন্য হাজি খাজা শাহবাজ খান মসজিদের খাদেম আব্দুল আলী ফকির সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছিল এবং তিনি বলেছিল, তোমরা হিন্দুদের এই মন্দিরটিকে রক্ষা করো, সংরক্ষণ করো এবং সেটাকে যত্ন সহকারে এমনভাবে গড়ে তোলা হোক যেটা 71 সালের যুদ্ধের আগে যেভাবে ছিল সেভাবেই আবার পুনর্গঠন করে তৈরি করা হোক। আসেন না ভাই, আমরা হাজি খাজা শাহবাজ খান মসজিদের খাদেম আব্দুল আলী ফকিরের মতন একজন মুসলমান হই, বা পরমানন্দ গিরির মতন এমন একজন মানে আপনারা হিন্দু হন যেন সকল ধর্ম সকল বর্ণের মানুষের সাথে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করা যায়। অনেকেই জানে না স্বামী পরমানন্দ গিরি এবং আব্দুল আলী ফকিরের বন্ধুত্বের গল্প। এজন্যই আমি আব্দুল আলী ফকির এবং স্বামী পরমানন্দ গিরির এই বন্ধুত্বটাকে তুলে ধরলাম। যে বন্ধু তার বন্ধুর হত্যার জন্য 71 সালে মুক্তিযুদ্ধের পরেও রাজপথে দাঁড়িয়েছিল তার হিন্দু বন্ধু স্বামী পরমানন্দ গিরিকে হত্যার বিচারের দাবিতে। বন্ধুরা, সঠিক ইতিহাসগুলো জানার জন্য বঙ্গভিটার সাথেই থাকুন। ধন্যবাদ।